প্রিয় শিক্ষার্থী, এসএস টিচিং সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিদ মিয়া, বিএসসি সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটি পর্যায় সারণীর একটি অংশ, সেটি হচ্ছে ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থী, এই ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় এবং ইলেকট্রন বিন্যাসের সাথে কি কি বিষয় সংশ্লিষ্ট তার একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমার ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই পেজটিতে শেয়ার এবং লাইক দেবে এবং ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজকে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমরা ধারণা নিই যে আসলে ইলেকট্রন বিন্যাসটা কি। প্রিয় শিক্ষার্থী, দেখো, আমার আজকের বিষয় হচ্ছে আলোচ্য বিষয় ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস। প্রিয় শিক্ষার্থী, ইলেকট্রন সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা করতে হবে তা হচ্ছে পরমাণু। আসলে পরমাণুটা কি? একটি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে বলা হয় পরমাণু। প্রিয় শিক্ষার্থী, এই পরমাণুকে ভাঙলে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নামে তিনটি মৌলিক কণিকা পাওয়া যায়। এখানে ইলেকট্রনের, প্রোটনের এবং নিউট্রনের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো যদি আমরা দেখি তাহলে পাবো চার্জ, ভর, আপেক্ষিক আধান এবং আপেক্ষিক ভর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ইলেকট্রনের দিকে লক্ষ্য করি তাহলে এর চার্জ -1.60 × 10⁻19 কুলম্ব, ভর 9.110 × 10⁻20 গ্রাম, আপেক্ষিক আধান -1 এবং আপেক্ষিক ভর 0। প্রিয় শিক্ষার্থী, প্রোটনের চার্জ একইভাবে 1 + 1.60 × 10⁻19 কুলম্ব, ভর 1.673 × 10⁻24 গ্রাম এবং আপেক্ষিক আধান +1 এবং আপেক্ষিক ভর 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা নিউটন সম্পর্কে জানব যে নিউটনের চার্জ 0 এবং ভর 1.675 × 10⁻24 এবং আপেক্ষিক ভর 1। প্রিয় শিক্ষার্থী, যদিও আমি প্রোটন এবং নিউট্রন নিয়ে আলোচনা করছি, মূলত প্রোটন এবং নিউট্রন একটি পরমাণুর কেন্দ্রে থাকে, যাকে বলা হয় নিউক্লিয়াসে অবস্থান করে, আর ইলেকট্রন এই নিউক্লিয়াসের বাইরে যে শক্তি স্তর বা কক্ষপথ আছে সেখানে অবস্থান করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইলেকট্রন যে বিভিন্ন কক্ষপথে অবস্থান করে, প্রকৃতপক্ষে আমরা জানব সেই কক্ষপথগুলো কি এবং কোন কোন কক্ষপথে কিভাবে ইলেকট্রনগুলো অবস্থান করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইলেকট্রনগুলো মূলত যে কক্ষপথে অবস্থান করে আমরা স্বাভাবিকভাবে তাদেরকে প্রধান শক্তি স্তর হিসেবে আখ্যায়িত করি। সেই প্রধান শক্তি স্তরগুলোকে দেখা যায় যে 7টি প্রধান শক্তি স্তর পাওয়া যায়, যার নাম কে, এল, এম, এন, ও, পি এবং কিউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোর পরমাণু মডেলের ইলেকট্রন বিন্যাসে আমরা আরো জানতে পাই যে প্রধান শক্তি স্তরগুলোতে যে ইলেকট্রনগুলো থাকে 2n² শর্ত অনুসারে ইলেকট্রনগুলো থাকে। এখানে যদি আমরা n এর মান 1, 2, 3, 4 ইত্যাদি বসাই তাহলে প্রধান শক্তি স্তরে
সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে সেগুলো আমরা দেখতে পাবো। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এখন হয় করে দেখি যে আসলে এই পরমাণুর প্রধান শক্তি স্তরগুলো মূলত কি। পরমাণুর প্রধান শক্তি স্তর আমরা কে, এল, এম, এন, ও, পি এবং কিউ পাচ্ছি। এখানে কে তে ইলেকট্রন থাকে সর্বোচ্চ 2n²। যখন n = 1 হয় তাহলে আমরা পাচ্ছি 2টি ইলেকট্রন। এল তে ইলেকট্রন থাকে সর্বোচ্চ 2n² অর্থাৎ n এর মান যদি 2 হয় এখানে 8টি ইলেকট্রন থাকে। এবং এম তে ইলেকট্রন থাকে সর্বোচ্চ 2n² যদি n এর মান 3 হয় তাহলে 18টি। এবং n ইকুয়াল যদি আমরা 2n² বসাই এবং n এর মান যদি 4 ধরি তাহলে এই সেলের চতুর্থ সেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 32টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রধান শক্তি স্তর অনুযায়ী আমরা যে ইলেকট্রনগুলো বসাই, এই প্রধান শক্তি স্তর মূলত একটা কক্ষপথ। এই কক্ষপথগুলোকে আবার কিছু উপকক্ষপথ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেগুলো বলা হয় অরবিটাল। মূলত ইলেকট্রনগুলো এই উপশক্তি স্তরে অবস্থান করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই উপশক্তি স্তর বলতে আমরা কি বুঝি? আমরা দেখি যে কে প্রধান শক্তি স্তরে উপস্তর আছে একটি, যাকে বলা হয় এস অরবিটাল। এল উপশক্তি স্তরে আছে 2টি, যা হচ্ছে এস এবং পি। এম উপশক্তি স্তরে শক্তি স্তর আছে হলো 3টি, যা এস, পি, ডি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যদি এনে যাই, এনে শক্তি স্তর পাবো, উপশক্তি স্তর পাবো 4টি, যার নাম এস, পি, ডি, এফ। এবং পঞ্চম প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তর আছে 4টি, এস, পি, ডি, এফ। এবং ওতে সর্বোচ্চ ইলেকট্রন থাকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4টি, এস, পি, ডি, এফ। এবং পিতে সর্বোচ্চ 3টি উপশক্তি স্তর থাকে, যেখানে ইলেকট্রন থাকে উপস্তর থাকে হলো 2টি, এস এবং পি। এবং কিউতে সর্বোচ্চ শক্তি স্তর থাকে এস, পি, অর্থাৎ পিতে থাকে হলো 3টি, এস, পি, ডি। এবং কিউতে সর্বোচ্চ উপস্তর থাকে 2টি, এস, পি, ডি, এস, পি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রধান শক্তি স্তরকে কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত করছি। মূলত এক একটি প্রধান শক্তি স্তরে আরো কতগুলো শক্তি স্তরে বিন্যস্ত করা আছে। আমরা যদি একটি উদাহরণ দেই, যে আমাদের বর্তমানে যে হাইওয়ে রোডগুলো আছে, বিশ্ব রোডগুলো আছে, একটি রাস্তা, কিন্তু সেখানে আরো অনেকগুলো যাতায়াতের রাস্তা তৈরি করা হয়েছে। যে এখানে আমরা সাধারণত একটা করে রাস্তার মধ্যে 4টা করে বা 5টা করে লেন পাই বা রাস্তা পাই। ঠিক এমনি ভাবে আমাদের যে প্রধান শক্তি স্তর আছে, সেই প্রধান শক্তি স্তরে আরো কিছু উপস্তর আছে। সেই উপস্তরে ইলেকট্রনগুলো আবার অবস্থান করে। কিভাবে ইলেকট্রনগুলো অবস্থান করে? আমরা যদি লক্ষ্য করি, এস উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে সর্বোচ্চ 2টি, এবং পি উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 6টি। ডি উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে সর্বোচ্চ 10টি, এবং এফ উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 14টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইলেকট্রনকে যখন আমরা বিন্যাস করি, ইলেকট্রন সম্পর্কে যখন জানি, তখন আমরা প্রধান শক্তি স্তর জানলাম। প্রধান শক্তি স্তরগুলোকে কতগুলো উপশক্তি স্তরে ভাগ করছে সেটা আমরা জানলাম, এবং এই উপশক্তি স্তরে কিভাবে ইলেকট্রনগুলো তাও আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বোর্ডের মাঝামাঝি একটি কাগজে ইলেকট্রন বিন্যাসের আমি শুধুমাত্র একটা শক্তি স্তরকে দেখাইছি, এন প্রধান শক্তি স্তর বা ও প্রধান শক্তি স্তর দেখাইতেছি। এখানে আমরা দেখতেছি যে এন বা ওতে সর্বোচ্চ শক্তি স্তর আছে, উপশক্তি স্তর আছে 4টি। এই 4টিতে এস, পি, ডি। তার অর্থটা দাঁড়াচ্ছে এন একটি প্রধান শক্তি স্তর, ও একটি প্রধান শক্তি স্তর। সেখান থেকে যদি আমরা একটা রাস্তা নেই, যদি আমরা একটা রাস্তা হিসেব করি, যে প্রধান শক্তি স্তর চতুর্থকে হিসাব করি, তাহলে দেখা যায় এই রাস্তাটার মধ্যে এস এর 2টা রাস্তা আমরা পাচ্ছি। যদিও শিক্ষার্থী বন্ধু দেখতে কষ্ট হচ্ছে, তোমরা যদি জুম করে এটি দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে যে এখানে আমরা প্রথম যে শক্তি স্তরটা সেটা হচ্ছে এস উপশক্তি স্তর। 2টি কক্ষপথ পাচ্ছি,
এবং পি উপশক্তি স্তরে আমরা 6টি কক্ষপথ লাল রেখা বৃত্ত দিয়ে আমি দেখাইতেছি, এবং ডি তে আমার উপশক্তি স্তর আছে 10টি, সেটা আমি সবুজ কলম পেন্সিল দ্বারা আমি দাগান্বিত করে তার কক্ষপথগুলো দেখাইছি প্রিয় শিক্ষার্থী বন্ধু। এবং এফ তে আমি দেখাচ্ছি 14টি প্রধান রাস্তা, উপরাস্তা। সেখানে দেখা যাচ্ছে যে একটি প্রধান শক্তি স্তর, কিন্তু সেখানে উপশক্তি স্তরগুলো যখন আমরা বিন্যস্ত করছি দেখা যাচ্ছে একটা রাস্তার মধ্যে আরো অনেকগুলো রাস্তা আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ইলেকট্রনগুলো মূলত একটা প্রধান শক্তি স্তর থেকে এই উপরাস্তাগুলোর মধ্যে এককভাবে তারা বিন্যস্ত থাকে। যখন এই মৌলগুলো ইলেকট্রনগুলো একটি মৌলের সাথে যৌগ গঠনের জন্য তারা অংশগ্রহণ করে অথবা শেয়ার করে, তখন তারা তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো হয় তারা দান করে অথবা তারা গ্রহণ করে। এই দান এবং গ্রহণ করার ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে যদি একটি বা দুটি ইলেকট্রন থাকে তাহলে তারা সহজে দান করে, এবং কোন শক্তি স্তরের শেষে যদি 6টি বা 7টি ইলেকট্রন থাকে তাহলে তারা সহজে সেই ইলেকট্রনগুলো গ্রহণ করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দান এবং গ্রহণ করার ভিত্তিতে আমি প্রধান শক্তি স্তরে দেখাচ্ছি আমি সিজিয়াম 55, যার ইলেকট্রন বিন্যাস প্রধান শক্তি স্তরে যদি আমরা দেখাই এল এ কে তে আছে 2টি, এম তে আছে 8টি, এম তে আছে 18টি, এন তে আছে হলো 32টি, ও তে আছে হলো 32টি, পি তে আছে হলো 18টি, কিউ তে আছে হলো 8টি, এবং সর্বশেষ শক্তি স্তরে আমরা ইলেকট্রন পাচ্ছি হলো একটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি দেখি কে তে 2টি, এল তে হচ্ছে 8টি, এম তে 18টি, এন তে 32টি, এরপরে ও তে 32টি, পি তে 18টি, কিউ তে 8টি, এবং শেষ শক্তি স্তরে 1। এভাবে আমরা যদি সিজিএমের ইলেকট্রন বিন্যাসগুলো করি তাহলে আমরা 55টি ইলেকট্রন পেয়ে যাচ্ছি। এখানে প্রিয় শিক্ষার্থী একটু জায়গায় ভুল হয়ে গেছে, আমি সে সংশোধন করতেছি যে ও তে আসবে হলো 18টি এবং পি তে 8টি এবং কিউ তে থাকবে 1টি ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে মোট 55টি ইলেকট্রন আছে। এই ইলেকট্রনগুলো যদি আমরা উপশক্তি স্তরে বিন্যস্ত করতে যাই তাহলে দেখা যাবে কে প্রধান শক্তি স্তরে A1S2 এর প্রধান শক্তি স্তরে 2S2P6 2P6, এম প্রধান শক্তি স্তরে উপস্থিত যেহেতু 3টি, এস ইলেকট্রন 2টি অর্থাৎ 3S2 3sp6 3p10, এবং এন প্রধান শক্তি স্তরে আমরা যে 32টি ইলেকট্রন পাচ্ছি সেখানে 4s2 4s6 4p10 এবং 4f14। আবার ওতে যে 18টি ইলেকট্রন পাচ্ছি একইভাবে 5s2 5s 5p6 5d10, এবং ষষ্ঠ প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে 2s2 2p6, এবং সর্বশেষ প্রধান শক্তি স্তরে ইলেকট্রন আছে একটি যা 7s1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইলেকট্রন বিন্যাস থেকে যে বিষয়টি জানতে পারছি সেটি হচ্ছে যে ইলেকট্রনের উপরে ভিত্তি করে আমরা একটি মৌলের পর্যায় এবং গ্রুপকে নির্ধারণ করতে পারি। যেমন এখানে 7টি পর্যায় আছে, এর কে থেকে শুরু করে কিউ পর্যন্ত 7টি পর্যায়, এবং শেষ কক্ষপথে যেহেতু 1s1 আছে, যদি কোনো অরবিটালের শেষ কক্ষপথে এস এর উপরে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটি হচ্ছে তার গ্রুপ সংখ্যা। যদি এস এবং পি থাকে তাহলে ওই এস এবং পি ইলেকট্রনের সাথে 10 যোগ করলে যে গ্রুপটা পাওয়া যাবে সেটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা, এবং যদি এস এর পূর্ব শক্তি স্তরে ডি অরবিটাল থাকে তাহলে ওই এস এর ইলেকট্রন এবং ডি ইলেকট্রন যোগ করলে আমরা গ্রুপ সংখ্যা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ইলেকট্রনের উপরে ভিত্তি করে আমরা এই রসায়ন বইয়ে
অনেক অনেক প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। এবং বিশেষ করে আমরা যদি এই অধ্যায়ের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে খুব ভালো কিছু জানতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা পুরো বইটাতে যে সকল ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত ইলেকট্রন সংক্রান্ত আলোচনা আছে সেগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারব। এবং সৃজনশীল পদ্ধতিতে যেহেতু পরীক্ষা পদ্ধতি পরিচালিত, আমরা পরীক্ষায় ভালো ভালো প্রশ্নগুলোর সব সময় সহজভাবে উত্তর প্রদান করতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমার এই ক্লাসটি, আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে তোমার পরিচিতজন, তোমার নিকট বন্ধু বান্ধবদেরকে জানাবে। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।